আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ওবায়দুল কাদেরকে নিয়ে হইচই, যা বললেন বিচারপতিরা। ভারতে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে গেলেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে 15 দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলায় শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশে গত 3 মাস ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত 8 নভেম্বর কলকাতায় পৌঁছেছেন উল্লেখ করে গতকাল সোমবার মানবজমিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওবায়দুল কাদের গত 8 নভেম্বর কলকাতায় পৌঁছেছেন। তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন, এই খবর সরকার জানত না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন তা জানত না সরকার। জানলে তিনি পালিয়ে যেতে পারতেন না, তাকে গ্রেপ্তার করা হতো। তিনি বলেন, পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে, তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে। পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে। এর আগে গত 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তিনি জানান, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। জানা গেছে, চলতি বছরের 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর 3 মাস 5 দিন দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। গত 8 নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পালিয়ে যান তিনি। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এই বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য 8ম বেঙ্গল ট্রাভেল মার্ট থেকে নিজেদের বিরত রাখছে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতিনিধিরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া 3 দিনের এই মেলায় অংশগ্রহণ করেছে প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটান, যা ভারতের পর্যটন শিল্পের নতুন সুযোগ সৃষ্টি করবে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এবারের মেলায় ভারতের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ, নেপাল এবং ভুটান তাদের পর্যটন কেন্দ্রগুলো তুলে ধরবে। মেলার আয়োজন করেছে ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন AHTTOA এবং এতে সহযোগিতা করেছে ভারতের পর্যটন মন্ত্রণালয়। বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়ে মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান সন্দীপন ঘোষ জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদের BTM-এ অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এটি মেলার জন্য একটি দুঃখজনক পরিস্থিতি, তবে আমরা আশা করি ভবিষ্যতে পরিস্থিতি শান্ত হলে বাংলাদেশের পর্যটন শিল্প পুনরায় অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এরই মধ্যে ভারতের পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। গত 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম সহ ভারতের অন্যান্য এলাকায় বাংলাদেশি পর্যটকদের আগমন বন্ধ হয়ে গেছে। এবছরের অক্টোবর পর্যন্ত সিকিমে প্রায় 27,000 বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন, যা গত বছরের তুলনায় অনেক কম।
ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, 2018 সাল থেকে উত্তরবঙ্গে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল, কারণ ভারত সরকার তাদের সিকিম ভ্রমণের অনুমতি দিয়েছিল। তবে এখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও পরিস্থিতি পরিবর্তনের কারণে পর্যটন খাতটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, এমনকি পশ্চিমবঙ্গের অনেক মানুষ যারা বাংলাদেশের ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তারাও ভ্রমণ বাতিল করেছেন। এদিকে কোভিড-19 মহামারীর পর পুনরুদ্ধার প্রক্রিয়ায় থাকা ভারতীয় পর্যটন শিল্প আবারও বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। এ অবস্থায় এবারের বেঙ্গল ট্রাভেল মার্টে মূলত ভুটান ও নেপালের পর্যটন শিল্পের প্রতি গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে দেবাশিস চক্রবর্তী বলেন, এবারের মেলায় প্রথমবারের মতো ভুটানের পর্যটন প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ভুটান ভারতের উত্তরবঙ্গের সাথে সীমান্ত শেয়ার করে, তাই আমাদের আশা ভুটান এবং নেপালের সীমান্ত পর্যটনে ভারতের সঙ্গে সহযোগিতা বাড়বে। নেপাল ট্যুরিজম বোর্ডের সিনিয়র ম্যানেজার সূর্য থাপালিয়া জানিয়েছেন, নেপালের পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলো এই মেলায় তুলে ধরা হবে। বিশেষ করে ওই অঞ্চলের মন্দির, ধর্মীয় স্থান এবং হিমালয়ের পটভূমিতে মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আমরা মনে করি বিটিএম এই স্থানগুলো প্রদর্শনের জন্য আদর্শ একটি প্ল্যাটফর্ম হবে, যা ভারতের পর্যটকদের আরও বেশি আকর্ষিত করবে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত পর্যবেক্ষণে বলেছেন, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে তাতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। রায়ে হাইকোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত ৫৫ সংশোধনী আইনের ২০ ও ২১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এ রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, অনুচ্ছেদ ২টি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ ক, ৭ খ, ৪৪ এর ২ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। ৫৫ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলেছেন, ৫৫ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত। রায়ে আদালত আরও বলেছেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এর মধ্যে জাতির পিতার স্বীকৃতির বিষয়ে ৭ই মার্চের ভাষণের বিষয়গুলো রয়েছে। এদিন সকাল ১০টা ৫২ রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব পৌনে ২ ঘণ্টাব্যাপী এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৫ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন। এরপর ইনসানিয়াত বিপ্লব গণফোরাম ৪ আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন। গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ অন্যদের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে ৫৫ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়। এছাড়া বেশ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়। দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে বলে জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, তা বন্ধে পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি আলাপ করেছিলাম। দেখা যাচ্ছে মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায়। আমি বলছি না মাদ্রাসায় পড়াশোনা ভালো না, শিক্ষার মান খারাপ তা নয়, কিন্তু শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তার মানে তারা সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেছিল। তাহলে একটু বড় হয়েই তারা সাধারণ শিক্ষায় না থেকে মাদ্রাসায় চলে যাচ্ছে কেন? সেই কারণটা খোঁজা জরুরি। তিনি বলেন, আমি মনে করি যারা সাধারণ শিক্ষা দিয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করেছে তারা যেন এখানে স্কুল কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করতে পারেন, সেদিকে নজর রাখতে হবে। কারণ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। লটারির পদ্ধতি আপাত দৃষ্টিতে ভালো উল্লেখ করে শিক্ষা সচিব বলেন, পরীক্ষা বা মেধাভিত্তিক ভর্তি পদ্ধতি থাকলে অভিভাবকরা শিশু সন্তানকে নিয়ে কোচিংয়ে ছুটতেন। আর্থিকভাবে যারা সামর্থ্যবান নয় তারা ভালো স্কুলে পড়ার কথা চিন্তাও করতো না। আবার ভালো স্কুল ভালো ছাত্র ছাড়া ভর্তি করতো না। ভালো শিক্ষকের কাছে শেখার সুযোগ থেকে বঞ্চিত হতো সমাজের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের শিশুরা। এটা স্পষ্ট বৈষম্য। লটারির মাধ্যমে কিছুটা হলেও তা দূর হবে। তিনি আরও বলেন, ভালো স্কুল বলতে আমরা এখন কি বুঝি? যে স্কুলে শতভাগ পাস, শতভাগ জিপিএ 5 পায়, সেটাকে ভালো স্কুল বলে থাকি। তাহলে সব স্কুল যদি এমন ভালো হতো তাহলে আমাদের লটারি করার প্রয়োজন হতো না। সব অভিভাবক কয়েকটা স্কুলে ভর্তির জন্য হুমড়ি খেয়েও পড়তো না। সিদ্দিক জোবায়ের বলেন, তবে এটাও সত্য যে লটারি পদ্ধতিতেও আমরা সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে পারছি না। একটা ব্যাপার ভালো যে আমরা লটারির মাধ্যমে ভর্তিতে বড় অনিয়ম দেখিনি। লটারি পদ্ধতি শুরুর পর ভর্তিতে বড় ধরনের কোনো অনিয়মের কথা শুনিনি। ফলে আমরা ধরে নিচ্ছি আমাদের হাতে থাকা পদ্ধতিগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা হুটহাট প্রতিক্রিয়া দেখাবেন না। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালে আমরা অনেক ক্ষতির মুখোমুখি হতে পারি। কেউ একজন এসে আপনাকে বলল যে অমুক আপনার সম্পর্কে এই কথাটি বলেছে। এই মন্তব্য শোনার সঙ্গে সঙ্গে যদি আপনি প্রতিক্রিয়া দেখান তাহলে আপনি ক্ষতির মুখোমুখি হতে পারেন। কারণ যিনি এই ধরনের তথ্য দিলেন সেই তথ্যটি বা বক্তব্যটি ভুলও হতে পারে। সুতরাং অফলাইনে বা অনলাইনে কোনো মন্তব্য, কোনো তথ্য বা বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে আপনি প্রতিক্রিয়া দেখাবেন না। প্রয়োজনে তথ্যটি, বক্তব্যটি বা মন্তব্যটি যাচাই বাছাই করুন যে এটি আসলে সঠিক কিনা, এর পেছনে সত্যাসত্য কী। তাহলে আপনি সমূহ আশঙ্কা বা বিপদ থেকে রক্ষা পেতে পারেন। সুতরাং আসুন আমরা অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো তথ্য আগে যাচাই করে নেই, তারপর এই বিষয়ে প্রতিক্রিয়া দেখাই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সোমবারের এই হামলাটি পরিচালিত হয়েছে।
হুথিরা বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই আক্রমণটি চালানো হয়েছে, যেখানে ইসরায়েল 1 বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং 45,000-এরও বেশি লোককে হত্যা করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দেওয়া হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্টারসেপশনের পর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার আশঙ্কায় এ সংক্রান্ত সতর্কতাও সক্রিয় করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা হুথিদের এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বৃহত্তম শহর তেলাবিব জুড়ে সাইরেন বেজে ওঠে। অবশ্য হুথিরা নিজেদেরকে ইয়েমেনের সরকারি সামরিক বাহিনী হিসেবে উপস্থাপন করে থাকে এবং হামলার বিষয়ে আরও বিশদ বিবরণ প্রদান না করেই অপারেশনটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। সে সময় গোষ্ঠীটি জানিয়েছিল, ঘণ্টায় সর্বোচ্চ 9,800 কিলোমিটার গতিতে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সলিড জ্বালানি চালিত। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে পশ্চিমা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সে সময় থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরের বাব আল মান্দাব এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে গোষ্ঠীটি। প্রথম পর্যায়ে কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই আক্রমণ চালানো হচ্ছিল, কিন্তু ডিসেম্বর যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুথিদের লক্ষ্য করে বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের পাশাপাশি এই দুই দেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালানো শুরু করে হুথিরা। অবশ্য গত সেপ্টেম্বরে ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথিরা। সে সময় ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি 2040 কিলোমিটার পথ পাড়ি দেয় এবং ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছিল মাত্র 11 মিনিট। এই ক্ষেপণাস্ত্র আসার খবরে সে সময় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় 20 লাখ ইসরায়েলি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। দখলদার ইসরায়েলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি। সেই ঘটনার 3 মাস পর আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হুথি বাহিনী। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।